আসসালামু আলাইকুম। রবিল ম্যাথকের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ১৬ এর অনুশীলনীর ১৬.১ এর ৬ থেকে শুরু করে ১০ নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। প্রথম পর্বে আমি বেসিক সূত্রগুলো কিভাবে আসে, কিভাবে মনে রাখা যায় এটা নিয়ে আলোচনা করেছিলাম। সাথে সাথে ১ থেকে ৫ নম্বর পর্যন্ত অঙ্ক সমাধান করেছিলাম। আজকে আমি ৬ নম্বর থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর পরের অঙ্কগুলো পরীক্ষায় মাঝে মাঝে আসে, এইজন্য খুব ভালো করে তোমরা মনোযোগ দিবা। তাহলে আশা করি বুঝতে পারবে। দেখো ৬ নম্বর প্রশ্নটা একটু মনোযোগ দাও। কি বলছে দেখো। বলছে যে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ২৬ মিটার, ২৮ মিটার। আর এদের ক্ষেত্রফল ১৮২ বর্গ মিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত? দেখো, মনে আছে আমি কি বলেছিলাম যে এটা মনে করো ত্রিভুজটি এবিসি। এখন একটা হলো ২৮ মিটার, একটা বাহু হলো ২৬ মিটার। আর এদের অন্তর্ভুক্ত কোণ আমাদের বের করতে বলছে। ধরে নিলাম এটার অন্তর্ভুক্ত কোণ হলো থিটা। আর এটার ক্ষেত্রফল হলো ১৮২ বর্গ মিটার। দেখো, আমরা যদি দুইটা বাহু জানা থাকে আর অন্তর্ভুক্ত কোণ জানা থাকে, তাহলে ক্ষেত্রফল বের করি কি দিয়ে? হাফ গুণ ওই বাহু দুইটার গুণফল গুণ এদের মধ্যবর্তী কোণের সাইন। মধ্যবর্তী কোণ কত? থিটা। তাহলে সাইন থিটা। হাফ ইন্টু এবি সাইন থিটা, মনে আছে না? এটা হলো ক্ষেত্রফল। এটার মান যদি আমি ১৮২ দিই, এখান থেকে কি মান বের হবে না? সাইন থিটার মান বের হয়ে যাবে। তো হয়ে যাবে, খুব সহজ এটা। তাহলে আমরা লিখি, এটা চিত্র আঁকা লাগবে নাকি? দেওয়া আছে দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ২৬ মিটার এবং ২৮ মিটার। এটা দেওয়া আছে। ক্ষেত্রফল সমান হলো ১৮২ বর্গ মিটার। ১৮২ বর্গ মিটার। এখন মনে করি, দেখো মনে করি অন্তর্ভুক্ত কোণ হলো থিটা। মনে করি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। দেখো এই যে দুইটা বাহু আছে না, এই দুইটা বাহু দ্বারা উৎপন্ন কোণ এটা থিটা। মনে করি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা। তাহলে এখন দেখো, প্রশ্ন মতে আমি সরাসরি লিখতে পারি যে প্রশ্ন মতে হাফ ইন্টু এ বি। এ হলো একটা বাহু, বি হলো আর একটা বাহু, সাইন থিটা। থিটা হলো এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ। যেহেতু এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ আমি থিটা ধরেছি, তাহলে এখানে সাইন থিটা। তাহলে ক্ষেত্রফল বের হবে। ক্ষেত্রফল কত বলেছে? ১৮২। তাহলে দেখো এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, কিন্তু এখানে চলক আছে একটা, সেটা হলো থিটা। থিটার মান আমাকে বের করতে হবে। থিটা অজানা, আর এখানে ১৮২ ওইটা জানা ক্ষেত্রফল। এখান থেকে আমরা যদি হিসাব করি, এটা কাটাকাটি করলে হয় ১৩ বা সাইন থিটা সমান হলো ১৮২ ডিভাইডেড বাই এই দুটার গুণফল। দেখো এই দুটার গুণফল নিচে যাবে, এই দুটার গুণফল হবে ৩৬৪। তাহলে সাইন থিটা সমান আসতেছে হলো ১৮২ কে ৩৬৪ দুইটার মধ্যে কাটাকাটি করলে, তাহলে উপরে থাকবে ১, নিচে থাকবে ২। এখন দেখো আমার কিন্তু থিটা এর মান দরকার। আমি যদি থিটা এর মান বের করতে চাই, তাহলে এখান থেকে সাইন দূর করতে হবে। এটা দূর করার জন্য আমরা এক কাজ করতে পারি। এরকম একটা সূত্র আছে ত্রিকোণমিতির, সাইন থিটা সমান যদি সাইন এক্স হয়, মানে সাইন থিটার সাইন এক্স সমান হবে যদি থিটা সমান এক্স হয়। যদি থিটা সমান এক্স হয়, অথবা থিটা এক্স সমান হলে সাইন থিটা সমান সাইন এক্স হবে। এর মানে কিন্তু এই না যে সাইন সাইন কেটে দিছি, এরকম কিছু না। সাইন থিটার সাইন এক্স সমান হলে থিটা এর এক্স সমান হয়। তা সাইন থিটা, এখন সাইন কত ডিগ্রির মান? হাফ। এটা যদি আমি এখানে পেয়ে যাই, তাহলে এইভাবে লেখা যায় সাইন থিটা সমান হলো সাইন 30 ডিগ্রি এর মান হাফ। ত্রিকোণমিতিতে কিন্তু শিখেছি। এবার দেখো সাইন সাইন মিলে গেল না? সাইন থিটা সমান সাইন 30। তাহলে এখন আমি কি বলতে পারি? এই থিটা সমান হলো 30 ডিগ্রি সূত্র অনুসারে। এখন তোমাদের যাদের মান মুখস্থ নাই, তারা কিভাবে করবে? দেখো এটা তো হয়ে গেল, তারা এর পরের লাইনটা এভাবে লিখতে পারবা। মনে রাখবে যে সাইন আছে না, সাইন তুমি যদি এখান থেকে ক্যান্সেল করতে চাও, তাহলে উভয় পাশে বিপরীত ত্রিকোণমিতির অনুপাত লাগবে। সাইনের বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত যেটা, সেটা হলো সাইন ইনভার্স। উভয় পক্ষে সাইন ইনভার্স নিলে তাহলে এখানে সাইন থিটা, আর ডান পাশে হয় সাইন ইনভার্স হাফ। এবার সাইন আর সাইন ইনভার্স ক্যান্সেল হয়, তাহলে থাকবে শুধু থিটা। এবার দেখো এই যে সাইন ইনভার্স হাফ, এটা ক্যালকুলেটরের মধ্যে দেখবে একটা বাটন আছে, ওখানে উঠাই দিবা এইভাবে হুবহু। উঠালে দেখবে যে তোমার 30 ডিগ্রি চলে এসেছে। তাহলে তুমি এভাবে করতে পারো, হয় এভাবে করবা, না হলে এইভাবে। কিন্তু তোমাকে আরো একটু সহজ করে দেয় বিষয়টা। তুমি যে সাইন আর সাইন ইনভার্স এখানে ক্যান্সেল হবে, থাকবে না। মানে এটা কিন্তু কেটে দিও না, কিন্তু বারবার বলতেছি সাইন আর সাইন ইনভার্স এটা একটা আরেকটাকে ক্যান্সেল করে দেয়, কিন্তু তুমি কাটাকাটি করো না, এইভাবে কাটাকাটি করো না। এটা সমান এটা না লিখবে, না লিখে সরাসরি থিটা সমান সাইন ইনভার্স হাফ লিখতে পারবা। কিন্তু এটা তুমি চিন্তা করো না কখনোই যে সাইন ওই পাশে যে ইনভার্স হয়ে গেছে, এরকম না। সাইনের সাথে থিটা গুণ আকারে না, এই জন্য তুমি সাইনকে কখনোই এই পাশ থেকে ওই পাশে নিতে পারবে না। এটা নেওয়া যাবে না। এটা আমরা যদি চিন্তা করি এটা ভাবে যে গেছে, তাহলে তুমি ভুল চিন্তা করতেছো। দেখো পরেরটা, আমি আশা করবো এটা বুঝতে পেরেছো। এবার দেখো 7 নাম্বার। বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10
ক্ষেত্রফল 48, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। এগুলো একটু বড় হয় অঙ্কগুলো একটু। এগুলো যেহেতু সমদ্বিবাহুর মধ্যে রুট থাকে, রুটের অঙ্কগুলো একটু বড় হয়। সমাধান করতে গেলে একটু লম্বা হয়। কঠিন না। অঙ্ক বড় মানে কিন্তু কঠিন না। এটা মনে রেখো। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের কি বলে দিছে? সমান, সমান বাহুর দৈর্ঘ্য 10 বলছে। দেখো এই যে এরকম আরকি। আমি একটা চিত্র তোমাকে দিয়ে দিই। এটাও 10, এটাও 10। সমান, সমান বাহুর দৈর্ঘ্য যেহেতু 10। আর ভূমি আমাকে বলে নাই, ভূমি হলো B। আর ক্ষেত্রফল হলো 48। মানে এটা জায়গা দখল করছে কত? 48 বর্গ একক। মিটার বলছে? হ্যাঁ, 48 বর্গ মিটার। তো এখানে যদি আমি এখানে সূত্র অনুসারে লিখি এটা সমান 48, সূত্র আমরা কি জানি? b/4 √4a² - b²। তোমরা নিশ্চয়ই সূত্র মুখস্থ করছো। সূত্র মুখস্থ না করলে কিন্তু অঙ্ক পারবে না। তাহলে আমরা এখানে b/4 √4a² - b² সমান 48 দিলে এখান থেকে মান বের হবে। চলো আমরা শুরু করি। চিত্র দেওয়া লাগবে না। তাহলে আমরা লিখি, ধরি সমান, সমান বাহু a হলো 10 মিটার। a ধরে নিলাম। আর ভূমি b সমান হলো, যাও b রেখে দিতে পারবো। যাও ভূমি সমান b রাখলাম, b মিটার। আর ক্ষেত্রফল দেওয়া আছে হলো 48 বর্গ মিটার। এখন প্রশ্ন মতে সরাসরি লিখবো। দেখো প্রশ্ন মতে b/4 √4a² - b² সমান হলো 48। এটা কিন্তু দেখো, এটা ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল। এটা প্রশ্নে দিয়ে দিছে যে ক্ষেত্রফল সেটা, আর এটা আমরা ab ধরে নেওয়ার পর যেটা ক্ষেত্রফল আসছে সেটা। এই দুটো অবশ্যই সমান হবে। এবং এখান থেকে আমরা অজানা জিনিসের মান বের করে নিতে পারবো। আমাকে a এর মান বলে দিছে, b এর মান বলে নাই। তাহলে এর মানটা বসিয়ে দেই। 4 ইন্টু এর মান কত? এর মান হলো 10। তাহলে 10² মাইনাস b² সমান হলো 48। তাহলে b/4, তাহলে এখানে আসতেছে হলো 100। দেখো আগে বর্গের কাজ, তারপর গুণ। আগেই কিন্তু 4 আর 10 গুণ করলে কোনো দিনও হবে না। তুমি আগে স্কয়ারের কাজ করবা, তারপর গুণ করবা। তাহলে 10 এর স্কয়ার 100 গুণ 4, 400। 400 মাইনাস b² সমান হলো 48। এখন সমাধান করতে গেলে আমি তো b এর মান বের করব। সমাধান করতে গেলে এখানে রুট থাকতে সমাধান করা যায় না। তা রুট তুলতে হবে। রুট তোলার জন্য আমাকে কি করতে হবে? উভয় পক্ষকে বর্গ করব। উভয় পক্ষকে যদি বর্গ করতে চাই, দেখো প্রত্যেকটা গুণ আকারে যেগুলো আছে সবার উপর বর্গ যাবে। এটাকে বর্গ করলে হবে b²। 4 কে বর্গ করলে হয় 16। এটা বর্গ করলে স্কয়ার রুট কেটে যাবে বা উঠে যায়, থাকবে হলো 400 বিয়োগ b²। আর 48 কে বর্গ করলে হবে হলো 2304। 2304। এবার আড়াআড়ি গুণ। দেখো এক কাজ করি, এই 16 দেখো পুরাটা নিচে আছে, কিন্তু পুরাটার নিচে 16টা এটার সাথে গুণ করে দেওয়া যাবে। আর b² দিয়ে দুটাকে গুণ করে, b² দিয়ে দুটাকে গুণ করলে হবে 400 b² মাইনাসে প্লাসে মাইনাস b⁴। নিচে থাকতো 16। দেখো এটা তো গুণ আকারে, যোগ বিয়োগ না, লসাগু করলে হবে না, কিন্তু লবটা এটার সাথে গুণ হয়ে যাবে, হরে থাকবে 16। এই 16 এখানে যদি আড়াআড়ি গুণ করি, 2304 এর সাথে 16 গুণ হয়ে যাবে। 2304 এর সাথে 16 গুণ হলে 2304 গুণ 16 36,864। দেখো এই 16 দিয়ে এটাকে আমি গুণ করেছি। এখন এটাকে আমি সাজিয়ে লিখতে পারি। দেখো মাইনাস b⁴ প্লাস 400 b² মাইনাস 36,864 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো মুখ্য পদ যেটা সবচেয়ে বেশি পাওয়ার যেটা আছে সেটা আমরা কি করি? এই মাইনাসটা উঠাতে চাই। এটার আগে মাইনাস থাকলে একটু ঝামেলা হয় হিসাব করা। তাহলে আমি এক কাজ করি, এটা মাইনাস উঠানোর জন্য উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করবো। আর উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করার মানে প্রতিটা পদকে মাইনাস দ্বারা গুণ করা। এটাকে মাইনাস দিয়ে গুণ করলে হবে b⁴। এটা মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 400 b²। এটাকে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়ে যাবে 36,864 ইজ ইকুয়াল টু 0। এবার এটা মিডল টার্ম করবো। দেখো এটা এত বড় বড় মিডল টার্ম করতে গেলে তুমি ইচ্ছা করলে ক্যালকুলেটারে করতে পারবা। আমার বিশ্বাস তোমরা ক্যালকুলেটারে কিভাবে করতে হয় জানো। না জানলে একটা ভিডিও দেখে তোমরা এটা শিখে নাও। দেখো কিভাবে উঠাবো। ক্যালকুলেটারে b4 পাবা না। তুমি এক কাজ করো, b4 আছে না, এটাকে b² এর হোল স্কয়ার লেখা যায়। আর এটা তো b² আছে। দেখো আমি যদি b² এর পরিবর্তে x চিন্তা করি, তাহলে x² হয়। প্রথমটা হয় x²। b² এর পরিবর্তে কি চিন্তা করেছি? x। তাহলে এটাও x হবে। তাহলে x² মাইনাস 400x প্লাস এটা দিয়ে মান বের করো। x এর মান কত আসে দেখো। x এর মান যেটা আসবে ওইটা এখানে ব্যবহার করলে তুমি বুঝতে পারবে মানটা কত আসে। তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। এটা আমি মুখে বললে আসলে বুঝবে না। কারণ আমার কাছে ওই ক্যালকুলেটর এখানে নাই যে আমি দেখাই দিব। এটা খুবই সস্তা ক্যালকুলেটর। এখানে দেখো আমি মুখে এমনি হিসাব করে করে তোমাকে দেখাই। দেখো এটা কৌশল আছে, কৌশলটা আমি দেখাই দিই। ওই ক্যালকুলেটরও লাগে না। এই দুটার গুণফল তো 36,864, যেহেতু এখানে কিছুই নাই। 400 আছে না, দেখো দুইটাই প্লাস, প্রথমটা শেষেরটা দুইটাই প্লাস। তাহলে 400 দুইটা একই চিহ্নই ভাঙবে, দুইটাই মাইনাস ভাঙাইতে হবে। দুইটার যোগফল হতে হবে এটার সমান, সরি গুণফল হতে হবে দুইটার এটার সমান, আর যোগফল হতে হবে এটার সমান। আমি প্রথমে 200 গুণ 200 দিয়ে শুরু করবো। 200 গুণ 200 ইকুয়াল টু দিলে দেখো কত, 40,000 হয়ে যায়। বেশি হয়ে গেছে না?
তা এখন আমি 200 থেকে কমাই মনে করো 150 দিলাম একটা 150, তাহলে আরেকটার মধ্যে অবশ্যই 250 দিতে হবে। দেখো 150 আর 250 যোগ করলে 400, এবারে দুটো গুণ করলাম 37,500, দেখো খুব কাছাকাছি চলে আসছে, আরো একটু কমাতে হবে। তাহলে এই যে 150কে কমায় 145 দেয় গুণ, তাহলে ওখানে হবে হচ্ছে 255। দেখো এই যে 255 আর 145 গুণ করলে 400 হয়। এবার ইকুয়াল টু দাও 36,987, ও মিলে নাই, কাছাকাছি। তাহলে এটা আরো এক কমাই দেয়, কত 144 না, 144 আর 256, এটা মিলে গেছে। দেখো যদি আমার এখানে কমে যেতে হচ্ছে তাহলে বোঝা যেত যে এটা মিডল টার্ম হবে না, কারণ আমি তো একটা সংখ্যাই কমাইছি মাত্র। এইভাবে করে তুমি বের করতে পারবা। তাছাড়া এটা তুমি এত বড় সংখ্যা যদি উৎপাদকে বিশ্লেষণ করতে যাও, তারপর এটা বের করতে চাও, তাহলে তো পাগল হয়ে যাওয়া। তাহলে দেখো, তাহলে কত কত আসছিল জানো, 144 আর 256। আচ্ছা, তাহলে এখানে বা বি টু দি পাওয়ার 4 মাইনাস 256 বি স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার প্লাস 3686 সমান হলো 0। এটা বি স্কোয়ার কমন নিলে থাকে হলো বি স্কোয়ার মাইনাস 256, আর এখানে মাইনাস 144 কমন নিলে থাকবে হলো বি স্কোয়ার, এখানেও মাইনাস 256 থাকবে, এটা মিলতে বাধ্য, কারণ মিডল টার্ম তো আমরা হিসাব করে নিয়েছি। এবার বি স্কোয়ার মাইনাস 256 যদি কমন নেই, তাহলে থাকে হলো বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল টু 0। দুইটা জিনিসের গুণফল 0, তাহলে হয় প্রথমটা 0 অথবা দ্বিতীয়টা 0। তাহলে আমরা লিখবো হয় এটা সমান হলো 0 অথবা এটা সমান হলো 0। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো বি স্কোয়ার সমান 256, আর এখানে পাচ্ছি হলো বি স্কোয়ার সমান 144। বি সমান 256 রুট, 256কে রুট করলে হয় 16, আমি এক লাইন কম করলাম, আর এখানে এটাকে রুট করলে হবে 12। তাহলে উত্তর দুইটা, ভূমি হয় 16 না হলে 12, দুইটা উত্তর, ভূমির দৈর্ঘ্য দুইটা, 16 অথবা 12। আমি আশা করবো বুঝতে পারছো। প্রশ্নটা দেখো, প্রশ্নটা অনেক ভালো, অনেক বড় প্রশ্ন, উত্তরটাও একটু বড় আছে কিন্তু সহজ। দেখো বলছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক, রস্যকারগুলো কই গেছে, দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। সরাসরি দূরত্ব নির্ণয় করতে বলছে। এখন একটু খেয়াল করো, দুইটা রাস্তা 135 ডিগ্রি কোণ করে গেছে, তা আমি দুইটা রাস্তা এঁকে নেই। মনে করো একটা রাস্তা হলো এ বি, এখন এর সাথে 135 ডিগ্রি কোণ করে আরেকটা রাস্তা চলে গেছে। এদের মধ্যবর্তী কোণ হলো 135, বুঝো কিন্তু এটা হলো 135 ডিগ্রি। একটা রাস্তার মাথা মনে করো সি বিন্দুতে এসেছে, আর একটা হলো বি বিন্দুতে। আদৌ কি রাস্তা এখানে শেষ হয়েছে এর কোনো গ্যারান্টি নাই। আমি ধরে নিব প্রথম লোকটা বি বিন্দুতে পৌঁছেছে, দ্বিতীয় লোকটা সি বিন্দুতে পৌঁছেছে। তাহলে ওই হিসাব করলে দেখো, প্রথম লোকটা ঘন্টায় 7 কিলোমিটার বেগে গেছে, আর দ্বিতীয় ব্যক্তি ঘন্টায় 5 কিলোমিটার বেগে গেছে। কত ঘন্টা পর, দেখো তো 4 ঘন্টা পর বলছে না। তাহলে 1 ঘন্টায় যদি 7 কিলোমিটার যায়, তাহলে 4 ঘন্টায় কত কত কিলোমিটার যাবে, 4 গুণ 7, তাহলে 4 সাথে কত হবে, 28 হবে না। তাহলে আমি বলতে পারি এ বি এর দূরত্ব মনে করো 28। আমি ধরেই নিলাম যে প্রথম ব্যক্তি এ থেকে বি বিন্দুতে পৌঁছেছে 4 ঘন্টায়। একইভাবে দ্বিতীয় ব্যক্তি দেখো ঘন্টায় 4 কিলোমিটার যায়, কত ঘন্টা পর, 4 ঘন্টা পর, তাহলে 4 ঘন্টা 4 পাশে 20 কিলোমিটার যাবে। এইটা ধরলাম হলো 20 কিলোমিটার, মানে এ থেকে সি পর্যন্ত এটা হলো 20 কিলোমিটার। দ্বিতীয় ব্যক্তি এ থেকে সিতে পৌঁছেছে, কারণ দুই দিকে গেছে, একজন এদিকে গেলে আরেকজন এদিকে গেছে, যেহেতু দুইটা রাস্তা 135 ডিগ্রি কোণ করে গেছে, এখানে বলেই দিছে। এখন আমাকে বলছে যে এটা সরাসরি দূরত্ব কত, এই বি বিন্দু থেকে এই যে সি বিন্দুর সরাসরি দূরত্ব কত, এটা আমাকে বের করতে বলছে। আমার কাজ হলো বিসি এর মান বের করা, খুবই সহজ এটা বের করা। দেখো তুমি এখানে একটু চালাকি করলেই হবে, 20টা একটু সুন্দর করে লিখি, এটা 20 কিলোমিটার। এখন খেয়াল করো, এটা কি কোনো সমকোণী ত্রিভুজ? না, কোনো সমকোণী ত্রিভুজ না। তাহলে ইচ্ছা করলে আমি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বিসি বের করতে পারতেছি না। যদি এটা সমকোণী ত্রিভুজ হতো তাহলে খুব সহজে আমরা বিসি এর মান বের করতে পারতাম পিথাগোরাস দিয়ে, কিন্তু সমকোণী না, কিন্তু সমকোণী বানিয়ে নিতে তো আমার সমস্যা নেই। একটু ভালো করে খেয়াল করো, এটা আমরা ইচ্ছা করলেই সমকোণী বানিয়ে নিতে পারবো খুব সহজে। আমি কি করব, এখান থেকে এদিকে বর্ধিত করে নিলাম, একটু এতটুকু বর্ধিত করে নিলাম। এবার এই সি বিন্দু থেকে এটার উপর লম্ব টেনে নেব, ধরে নাও এটা লম্ব হয়েছে, ধরে নিতে তো সমস্যা নেই। তাহলে দেখো আমি কি করলাম, আমি বি এ কে ডি পর্যন্ত বর্ধিত করলাম এবং সি বিন্দু থেকে এটার উপর লম্ব টানলাম, সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এখন দেখো
বিডিসি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? এখন যদি আমি কোনোভাবে ভূমিটা জানতে পারি আর লম্বটা জানতে পারি তাহলে কি অতিভুজ বের করতে পারবো না? খুব সহজেই পারবো। এখন দেখো এটাও বের করা খুবই সহজ। এটা এখানে কত ডিগ্রি বলো? ১৩৫ ডিগ্রি না? তাহলে এই পাশটা কত ডিগ্রি হবে? এটা 45 ডিগ্রি হবে। এটা 45 ডিগ্রি হবে। কিভাবে দেখো? পুরা কোণটা ১৮০ ডিগ্রি। এই পাশে যদি ১৩৫ ডিগ্রি থাকে তাহলে এই পাশে কত ডিগ্রি থাকবে? ১৮০ বিয়োগ ১৩৫ ৪৫ ডিগ্রি হবে। দেখো অতিভুজ জানা, একটা কোণ জানা। এখন ভূমি আর লম্ব বের করা যায় না? ত্রিকোণমিতি আমরা কেন শিখেছি? দেখো ত্রিকোণমিতির কাজই তো বাহু আর কোণের মধ্যে সম্পর্ক বের করা। তাই একটা যদি ৪৫ ডিগ্রি হয় আর অতিভুজ যদি ২০ হয়, আমি তো যে কোনোটার মান যে কোনো সময় বের করতে পারবো। কিভাবে? আমি যদি sin ৪৫ নেই, দেখো sin 45 যদি নেই, সাগরে লবণ অনেক মানে লম্ব বাই অতিভুজ x/20। sin ৪৫ ডিগ্রির মান হচ্ছে 1/√2 x/20। দেখো তো এখান থেকে x এর মান বের হবে কিনা? খুব সহজে বের হয়ে যাবে। ঠিক একইভাবে আমি যদি cos ৪৫ নেই ভূমি বাই অতিভুজ দিয়ে, এটার মান খুব সহজে বের হয়ে যাবে। তার মানে x আর y এর মান খুব ইজিলি এখানে আমরা বের করে AD আর BC এর DC এর জায়গায় বসিয়ে দিতে পারবো। তারপর এই যে AB ২৮ কিলোমিটার তার সাথে এটা যোগ করলে পুরো ভূমি হয়ে যাবে। আর এটা বের করলে তো এটা পেয়েই গেলাম। তারপরে এই পুরা সমকোণী ত্রিভুজের দেখো এই পুরাটা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলে আমার ওই দূরত্ব সরাসরি বের হয়ে যাবে। এখানে তোমরা অনেকেই চিন্তা করতে পারো, স্যার এটা যেহেতু ৪৫ ডিগ্রি, এটাও হবে ৪৫ ডিগ্রি, কারণ এটা সমকোণ। ত্রিভুজের ৩ কোণের সমষ্টি কত? ১৮০ ডিগ্রি না? তাই একটা ৪৫ হলে বাকিটা ৪৫ হতে বাধ্য, কারণ এটা তো 90 ডিগ্রি অলরেডি আছে। আর দুইটা কোণ সমান হলে বিপরীত বাহু দুইটাও কি হয়? সমান হয়। তার মানে এটা x হলে এটাও x হবে। এখন এখানে আমি যদি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি x² + x² = ২০^², এখান থেকেও x এর মান বের হবে। কিন্তু আমি এই পদ্ধতিতে এখানে কেন করাবো না জানো? কারণ এই যে ১৩৫ ডিগ্রি বলছে না, এখানে যদি আমার অন্য কোণ বলে ১২০ ডিগ্রি বলে দেয়, তখন তো এটা 60 ডিগ্রি হবে। সেক্ষেত্রে তার বিপরীত বাহু সমান হবে না, তখন তার এই পদ্ধতিতে করতে পারবো না। এজন্য আমি ওই পদ্ধতিতে একবারে করাচ্ছি তোমাদের, যে পদ্ধতিতে করালে তুমি কোণ এখানে যায় আসুক তার জন্যই উত্তর দিতে পারবা। কোণ এখানে যাই দিক না কেন তুমি বের করতে পারবা। যদি এখানে তোমার ১৮০ ডিগ্রি দেয় তাতেও সমস্যা নেই, এটা হবে ১০ ডিগ্রি। এখন sin ১০ ডিগ্রি cos ১০ ডিগ্রি তো একটা মান আছে, ক্যালকুলেটরে তুমি বের করতে পারবা, ওটা দিয়ে সহজেই করা যাবে। তা আমি আশা করবো এটা বুঝতে পেরেছো যে কিভাবে করতে হয়। এখন আমি এটা তোমাদের এখানে লিখে দিব। এখানে যতটুকু না লিখলে নয়, আমি ততটুকু লিখবো। তোমাদের আমি একটা বুদ্ধি দিব, সেটা হলো হুবহু এরকম একটা অঙ্ক উদাহরণের মধ্যে আছে। ওখানে মনে হয় শুধুমাত্র কোণটা একটু চেঞ্জ করছে আর গতিবেগটা মনে হয় চেঞ্জ করছে। তুমি ওইটার মতো করে বাংলা দেখে লিখে নিলে সবচেয়ে ভালো হয়। কিন্তু আমি যতটুকু না লিখলে নয়, না লিখলে বোঝা যাবে না, ততটুকু তোমাদের এখানে বুঝিয়ে দিব। স্যার এটা লাগবে? আচ্ছা রেখে দিই এখানে, যদি লাগে। আচ্ছা রেখে দাও। এখন দেখো, মনে করে নিব, কারণ আমি কি করতেছি এখানে, কোন দিকে গেল, কে গেল, কেন গেল, এটা বলতে হবে না। মনে করি এ বিন্দু হতে দুটি রাস্তা ১৩৫ ডিগ্রি কোণ করে AB ও AC চলে যায়। প্রথম জন ৭ কিলোমিটার বেগে ৪ ঘন্টায় AB সমান ৭ গুণ ৪ কিলোমিটার অতিক্রম করে। তাহলে ৪ সাথে কত? ২৮ কিলোমিটার। AB এর মান আমার দরকার ছিল, বের হয়ে গেছে AB এর মান ২৮। এবার দ্বিতীয় জন ঘন্টায় কত কিলোমিটার যায়? ৫ কিলোমিটার বেগে। কই? হ্যাঁ ৫ কিলোমিটার। দ্বিতীয় জন ঘন্টায় ৫ কিলোমিটার বেগে ৪ ঘন্টায় অতিক্রম করে যায়। ৪ ঘন্টায় যায় কত? AC সমান হলো ৫ গুণ ৪ সমান হলো ২০ কিলোমিটার। আর কোণ BAC তাহলে আমরা পাইলাম কত? ১৩৫ ডিগ্রি, তাই না? ১৩৫ ডিগ্রি। এখন আমি কি করছি? BA কে D পর্যন্ত বর্ধিত করছি, CD লম্ব আঁকছি। এটাও বলে দেবো। BA কে D পর্যন্ত বর্ধিত করে CD লম্ব আঁকি। মানে এখানে শুধু লিখাই, শুধু যা করছি এই লিখতে অবস্থা খারাপ। এবার তাহলে এই যে কোণ DAC, এটা যে ৪৫ ডিগ্রি, এটা আমরা বলবো। দেখো BAC যেহেতু ১৩৫, তাহলে DAC বা CAD এটা হবে ৪৫, এটা আমাকে বলতে হবে। তাহলে সুতরাং কোণ CAD কত? ১৮০ ডিগ্রি মাইনাস ১৩৫ ডিগ্রি সমান হলো ৪৫ ডিগ্রি। ৪৫ ডিগ্রি পেয়ে গেলাম কোণ CAD এর মান। এবার আমরা তাহলে মানগুলো বের করি। AD আর CD তো আমার মূল উদ্দেশ্য। তাহলে আমরা এখন লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ ADC বা ACD যাই বলো না কেন,
এডিসিএ সাইন 45 ডিগ্রি সমান সাগরে লবণ অনেক, লম্ব হলো সিডি, অতিভুজ হলো 20, সিডি ডিভাইডেড বাই এসি, লম্ব বাই অতিভুজ এসি। ত্রিকোণমিতি যারা শিখো নাই তাদের জন্য কিন্তু এটা কঠিন হয়ে যাবে, কারণ ত্রিকোণমিতির সাইন মানে কিন্তু লম্ব বাই অতিভুজ। মনে রাখবা, যেটাকে কোণ ধরবো, লম্ব হলো তার বিপরীত বাহু আর সাতের বাহুটা হলো ভূমি। এটা কিন্তু সব সময়ের জন্য। সাইন 45 মান 1/√2, তুমি যদি ক্যালকুলেটরে বের করো তাহলে √2/2 আসবে। কথা কি √2/2 দিয়ে করলে হবে, 1/√2 দিয়ে করলে হবে। যাও √2/2 দিয়েই করি, ক্যালকুলেটরে যেহেতু এটাই আসে। সিডি এর মান কত? সিডি এর মান জানি না, বের করবো। আর এসি এর মান কত? এসি এর মান 20, বা বলো এটা কেটে যাবে না? দেখো আমি কেটে দিচ্ছি, তোমরা তো বুঝছো, এটা হিসাব তো সবাই করতে পারবে নিজের মতো করে। তো আড়াআড়ি গুণ করলে সিডি সমান 10√2, দেখো এখানে 1 আছে, কিছু নাই, মানে সিডি এর সাথে 1 গুণ করলে সিডি, 10 এর সাথে √2 গুণ করলে 10√2, তাহলে সিডি সমান হলো 10√2। এখন তুমি cos দিয়ে এটা বের করবা, যদিও এটা 45, এটা 45, এটা 10√2 হলে এটাও 10√2 হবে, আর এটা যেহেতু 10√2 তাহলে এটা অবশ্যই 10√2 হবে। কিন্তু আমি বললাম যে যেহেতু 45 না থেকে অন্য কিছু থাকলে তুমি আটকে যাবে, এই জন্য আবার cos নেই। আবার cos 45 ডিগ্রি, কবরে ভূত অনেক, ভূমি হলো এডি, অতিভুজ কোনটা? এসি, ভূমি বাই অতিভুজ না। cos 45 এর মানও √2/2 বা 1/√2। দেখো এটা যারা বুঝো না তাদের জন্য আমি দেখাই। আমি বলেছিলাম যে 1/√2, আমরা মুখস্থ করেছিলাম 1/√2, কিন্তু আমি কেন √2/2 লিখতেছি? কারণ তোমরা বেশিরভাগই ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটর এটা দেখায়। ক্যালকুলেটর কি করে? এই হরের যে রুট, এটা কখনোই রাখে না। এই জন্য সে কি করে, লব হরকে মাতবরি করে একটা √2 দিয়ে গুণ করে নেয় হিসাব। লবকেও √2 দিয়ে গুণ, হরকেও √2 দিয়ে গুণ। তাহলে উপরে 1 কে √2 দিয়ে গুণ করলে √2 থাকে, আর √2 গুণ করলে নিচে শুধু 2, তখন এটা লিখে দেয় আর কি। আমরা এটা দিয়েই করতেছি, এটা সমস্যা না, করলেই হয়েছে। এটা হলো এডি বাই এখানেও 20, একই আসবে। যাও একবার লিখে দিলাম, এডি সমান কত আসতেছে? 10√2। এবার দেখো, আমার কিন্তু মূল উদ্দেশ্য আমার বিডি বের করা এবং সিডি বের করে পিথাগোরাস দিয়ে বিসি বের করা। আমি ওই পৃষ্ঠায় যাবো না, আমি এখান থেকে দরকার এই যে টিপার মধ্যে লিখতেছি। তোমরা লেখার সময় নিচে নিচে লিখো, খবরদার কখনোই নিচ থেকে আবার উপরে যাবে না। এই যেখানে লিখছে এর উপর থেকে আর লিখবে না। এইখান থেকে এদিকে লিখছে এটা ঠিক আছে, কিন্তু এটার পরে এখানে শেষ করার পর আবার এদিকে যাবে না, তুমি নিচেই লিখবা, আমি উপরে লিখতেছি আর কি। তা এডি পেয়ে গেছি না? এবার তাহলে বলো বিডি, এই পুরা বিডি এর মান কত হবে? পুরা বিডি এর মান হবে হলো, এটুকু হলো 28, এখান থেকে এটুকু 28, আর এখান থেকে এটুকু হলো 10√2, তাহলে 28 যোগ 10√2, এটা কত আসে? এটা হলো 42.6। আচ্ছা আমি যতটুকু নিতে পারছি নিলাম, তোমরা একটু বুঝে নিও আর কি। তা দেখো আমি বিডি পেয়ে গেছি। এখন এই অংশটা নিচে লিখবা, কিন্তু আমি পাশে লিখতেছি, এখানে লিখতেছি, তোমরা নিচে লিখবা কিন্তু। তাহলে আমি এখানে লিখতে পারি ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজই বলবা, সমকোণী ত্রিভুজ বিডিসি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এটা আমি লিখতেছি না, তোমরা লিখবা, বিসি স্কয়ার সমান হলো বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, বা বিসি স্কয়ার সমান বিডি স্কয়ার মানে হলো 42.6। এর সাথে আরো একটু কিছু ছিল, উত্তর হয়তো আমার পুরোপুরি মিলবে না, একদম কাছাকাছি যাবে, কারণ আমি দশমিকের পর বাকিগুলো নেই। প্লাস তোমরা একটু বেশি নিবা, মিনিমাম 3 ঘর নিবা, কিন্তু আমি কম নিচ্ছি, আমি দেখাই দিচ্ছি অঙ্কটা আগে। আর সিডি হলো 10√2, এটাকে স্কয়ার করে রুট করতে হবে। তো এখানে আসে হলো, এটা সমান আসতেছে হলো, দেখো এই দুটার যোগফল সমান আসতেছে 1975.95। দেখো এটা বর্গ করে দুইটা যোগ করলে এটা আসছে, তাহলে এখানে আমার শুধু বিসি দরকার না, তাহলে শুধু বিসি সমান হলো √1975, এটার ফলাফল যা আসবে তাই, তাহলে 44.45 আসতে, 44.45, এটাই উত্তর। তাহলে সরাসরি তাদের দূরত্ব হলো 44.45। আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। দেখো খুবই সহজ কিন্তু অঙ্কটা, কিন্তু অনেক বড়, লিখতে হয় অনেক বেশি। দেখো আমার মূল উদ্দেশ্য হলো এই সমকোণী ত্রিভুজের ভূমিটা বের করা, লম্বটা বের করা, পিথাগোরাস দিয়ে তারপর অতিভুজটা বের করা, যেহেতু সরাসরি দূরত্ব চেয়েছে। এর জন্য এটা 135 ছিল, বললাম 180 থেকে 135 গেলে হয় 45। এটা 45 যখনই পেয়ে গেছি, যেহেতু অতিভুজ 20, এটা অতিভুজ এই সমকোণী ত্রিভুজে, সাইন নিয়ে একবার লম্ব বের করলাম, কজ নিয়ে একবার ভূমি বের করলাম, পরে এই ভূমিটুকু এই 28-এর সাথে মানে এবি এটার সাথে যোগ করলে পুরো বিডি এর মান বের হলো। আর এটা তো বের হয়ে গেছে, তারপর পিথাগোরাস দিয়ে বিসি এর মান বের করছি। এটা মূল লেখায় সময় নষ্ট হয়েছে, যে এটা বাংলা লেখায়। আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। এখন পরটা দেখো, দেখো প্রশ্নটা, এই প্রশ্নটা পরীক্ষা আসে, বলছে যে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু হতে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6, 7 এবং 8 সেন্টিমিটার, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ওর সাথে আবার ক্ষেত্রফল চেয়েছে। দেখো ত্রিভুজটা কিন্তু সমবাহু ত্রিভুজ, এইটা মনে করো সমবাহু ত্রিভুজটি। শর্ত হলো
এর অভ্যন্তরস্থ কোনো একটা বিন্দু থেকে, দেখো সে অভ্যন্তরস্থ বিন্দু যে কোনো জায়গা হইতে পারে। আমি ধরলাম এখান থেকে, যেহেতু 6 7 8 বলছে, তো এখান থেকে মনে করো এটা মনে করো 6, এটা মনে করো আরেকটা লম্ব, দেখো ধরলাম যে এই বিন্দু থেকে এদের লম্বের দৈর্ঘ্য, বলছে না লম্বের দৈর্ঘ্য 6 7 8, অভ্যন্তরস্থ কিন্তু একদম মধ্যবিন্দু থেকে না, এটা মনে রাখবা। মানে এই ভিতরে এবিসি ত্রিভুজের ভিতরে একটা বিন্দু ও, এই ও বিন্দু থেকে মনে করো, দেখো এই যে অভ্যন্তরস্থ বিন্দুটা না, এই অভ্যন্তরস্থ বিন্দু থেকে বাহুগুলোর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 7 8। আমি যদি বলি এটা হলো 6, এটা হলো 7, আর এটা হলো 8, এটা হবে, সমস্যা নেই। তুমি যে কোনোটা 6 7 8 ধরতে পারো, এক একটা এক এক রকম ধরতে হবে, তুমি যেটা মন চায় ধরতে পারবা। এখন আমাকে বলছে যে তাহলে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে এবং ক্ষেত্রফল কত হবে। কিন্তু দেখো এখন পর্যন্ত যতটুকু পেয়েছি এটুকু দিয়ে আসলে আমরা কিছুই বের করতে পারবো না। তাহলে এখানে আরো একটু কাজ আছে, দেখো আরো একটু কাজ করলে, কারণ আমাদের দেখো যখনই অজানা জিনিস দরকার হয় আমরা তখনই সমীকরণ গঠন করার চেষ্টা করি। তো এখানে সমীকরণ গঠন করার মতো কিছু এখনো হয়নি। তাহলে আমি যদি এটা করি, দেখো বি এর সাথে যদি ও যোগ করে নিই, এ এর সাথে যদি আবার ও যোগ করি, আবার সি এর সাথে যদি ও যোগ করি, তাহলে এখানে কি ঘটতেছে একটু ভালো করে খেয়াল করো। এটা তিনটা ত্রিভুজ ক্ষেত্রে ভাগ হয়ে গেছে, এটা পুরাটা একটা এ ও বি, একটা বি ও সি, আর একটা হলো এ ও সি। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল পুরা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। আরেকবার বলি, দেখো মনোযোগ দাও। এই যে এই ত্রিভুজটি প্লাস এই যে এই ত্রিভুজটি প্লাস এই যে এই ত্রিভুজটি, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল কি পুরাটার সমান না? কারণ একটা ত্রিভুজেরও 3 ভাগে বিভক্ত হয়েছে। তাহলে আমি বলতে পারি ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ বি ও সি প্লাস ত্রিভুজ এ ও সি সমান হলো ত্রিভুজ এ বি সি। সমীকরণ তো হবে, এই সমীকরণ থেকে তখন চলকের মান বের হয়ে যাবে। দেখো আমি যদি পুরাটা এ ধরি, এটা পুরাটা এ, মানে পুরো বাহুটা এ, এটাও এ এটাও এ, তাহলে পুরাটার ক্ষেত্রফল হচ্ছে √3/4a², যেহেতু সমবাহু ত্রিভুজ। তুমি দেখো তো এই যে বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ভূমি হলো এ, উচ্চতা হলো 6, তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা দিয়ে বের করা যাবে। আবার এ ও সি ত্রিভুজ, দেখো এ ও সি ত্রিভুজ, ভূমি হলো এ, উচ্চতা হলো 7। আবার এ ও বি ত্রিভুজ, ভূমি হলো এ, উচ্চতা হলো 8। তার মানে এখানে তিনটা ত্রিভুজেরই ভূমি উচ্চতা জানা, তাহলে ক্ষেত্রফল আমরা সমীকরণ আকারে প্রকাশ করতে পারবো খুব সহজেই। তাহলে এটা আমরা লিখবো। এখন তুমি দেখো চিত্রটা কিন্তু দিতেই হবে। তো এখানে আমরা লিখতে পারি যে মনে করি, যেহেতু বাহুর দৈর্ঘ্য চেয়েছে তো ধরে নিব এ সেন্টিমিটার, যেহেতু এখানে সেন্টিমিটার দেওয়া আছে আমি সেন্টিমিটার ধরলাম। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত আসবে বলো? ক্ষেত্রফল হবে হলো √3/4a²। সূত্র যাদের মুখস্থ হয়নি তাদের আর কিছু বলার নেই, সূত্র ছাড়া তুমি অঙ্ক কোনোভাবেই পারবা না। এবার দেখো এই তিনটা আলাদা আলাদা ত্রিভুজের ক্ষেত্রফল আমি বের করবো। তোমরা এক কাজ করবে, এর আগে বলে দিবা যে মনে করি ওই হলো 7 সেন্টিমিটার, ও এফ হলো 8 সেন্টিমিটার এবং ওডি হলো 6 সেন্টিমিটার। এটা লিখে নিবা, আমি লিখতেছি না, আমি সরাসরি এটা লিখে দিচ্ছি যে ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল, তিনটা লিখলে হয়, এর ক্ষেত্রফল। দেখো বি ও সি এর ক্ষেত্রফল হলো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ভূমি কত এ, উচ্চতা হলো 6, তাহলে a ইন্টু 6 বর্গ সেন্টিমিটার, কাটাকাটি করলে হয় 3a, কাটাকাটি করলে 3a হবে। এবার এটার বের করলাম, এবার এওসি তে যাই। এওসি ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বর্গ সেন্টিমিটার, কাটাকাটি হয় না, তাহলে 7a/2। এবার এওসি সরি এওবি লিখিনি এখনো, ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল, তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, উচ্চতা হলো 8, কাটাকাটি করলে 4 হয়, তাহলে 4a। এখন প্রশ্ন মতে ছোট ছোট তিনটার যোগফল বড়টার সমান। ছোট তিনটার যোগফল দেখো আমি তো আলাদা করে লিখেছি এটা এগুলা, তাহলে আমি প্রশ্ন মতে সরাসরি লিখে দেবো 3a প্লাস 7a/2 প্লাস 4a সমান হলো এইটা বড়টার ক্ষেত্রফল হচ্ছে √3/4a²। তুমি চাইলে এটা লিখে নিতে পারবা যে ত্রিভুজ এটার ক্ষেত্রফল প্লাস এটার ক্ষেত্রফল প্লাস এটার ক্ষেত্রফল সমান হলো এবিসি এর ক্ষেত্রফল। এখানে এবিসি বলে দিও, এবিসি এর ক্ষেত্রফল, এটা তুমি বলে নিতে পারবা আগে। এখান থেকে এর মান বের করার জন্য লসাগু করে দিতে পারো। লসাগু হবে 2, 6a প্লাস 7a প্লাস 8a সমান হলো √3/4
এ স্কোয়ার যোগ করলে 6 6 7 কত 13 13 আর 8 21 21 a বাই 2 সমান হচ্ছে √3/4 a স্কোয়ার, বা এর মান বের করবো। দেখো তো এর মান তো 0 হবে না, যেহেতু বাহুটা, বাহুর দৈর্ঘ্য কি 0 হতে পারবে? পারবে না। তাহলে আমি এ দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিতে পারবো। এ দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করি তাহলে 21/2 সমান হলো, এখানে থাকবে √3/4 এ, √3/4 এ। এখন আমার দরকার এর মান, এ বাদে বাকিদের এই পাশে নিয়ে আসি। তাহলে দেখো 21/2 আছে, গুণ এটা যদি এ পাশে আসে তাহলে লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে, 4 যাবে উপরে, √3 যাবে নিচে, কাটাকাটি করলে তাহলে এর মান হবে 42/√3। এটা দশমিকে নিয়ে যাও, সমস্যা নেই, আমি এখন আর দশমিকে নিচ্ছি না, এটা রেখে দিলাম এখানে। এইবার ক্ষেত্রফল, ক্ষেত্রফলও চেয়েছে, ক্ষেত্রফলটা হলে হলো ক্ষেত্রফল √3/4 a স্কোয়ার। দেখো এ কত, এটা না, তো √3/4 a স্কোয়ার মানে হলো তোমার 42 ডিভাইডেড বাই √3 তার স্কোয়ার বর্গ সেন্টিমিটার। ক্যালকুলেটরে উঠাই দাও, দেখবে উত্তর চলে আসছে, যা আসবে ওইটাই উত্তর। আমি আশা করবো তোমরা এটা বুঝতে পেরেছো। 10 নম্বর প্রশ্নটা দেখো, এটা আর একটা বড় অঙ্ক। 10 নম্বরে বলছে যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম, আর ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। কি সরাসরি ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে কেন? ভূমির দৈর্ঘ্য তো, আচ্ছা আচ্ছা বুঝছি, এটা উদ্দীপক, এটা এটা লাগবে না, এটা হলো খ নম্বরের জন্য। ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এখন ক কি বলছে দেখো, বলছে ভূমি যদি x হয় তাহলে ক্ষেত্রফল x এর মাধ্যমে নির্ণয় করতে বলছে। ভূমি x হলে ক্ষেত্রফল x এর মাধ্যমে নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিই ক নাম্বারের জন্য, ধরি, সরি ধরি না, দেওয়াই তো আছে, এটা দেওয়া আছে ভূমি হলো x সেন্টিমিটার, সুতরাং দেখো অতিভুজ আর লম্ব বের করতে হবে। এখন তাহলে বলো তো লম্ব কত হবে? লম্ব হলো ভূমির 11/12 অংশ থেকে, তাহলে ভূমির 11/12 অংশ মানে কি 11/12 গুণ x, মানে 11x/12, তার থেকে কত সেন্টিমিটার কম? 6 সেন্টিমিটার কম, তাহলে 6 সেন্টিমিটার বাদ দিব এখান থেকে। দেখো ভূমি যা হবে তাকে এটা দিয়ে গুণ করে 6 বিয়োগ দিতে হবে, এর মানে তো এটাই, এটাই করলাম। তার লম্ব আর ভূমি পাইলে তো ক্ষেত্রফল পাওয়া যায়, আমার আর অতিভুজ বের করা লাগতেছে না, কারণ আমার এটা দিয়েই হয়ে যাচ্ছে। দেখো ভূমি জানা আছে আর লম্ব জেনে গেলাম, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা না, যেহেতু ক্ষেত্রফল চেয়েছে তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা 11x/12 মাইনাস 6 বর্গ সেন্টিমিটার। এক্স এর মাধ্যমেই বের করতে বলছে, তার মানে এখানে রেখে দিলেও হবে। আর তুমি যদি চাও যে না আমি 2 লাইন আরো করবো, ভিতরে লসাগু করবো, 11x মাইনাস 6 12 কত 72, এবার x দিয়ে দুটাকে গুণ করব, এটা গুণ করলে হবে 11x² মাইনাস 72x, কারণ x উপরেগুলোর সাথে গুণ হবে আর 2 নিচেরটার সাথে গুণ হবে, 12 দুগুণে 24। এটা রেখে দিব, তাও তুমি পারবা, সমস্যা নেই, যে কোনো একটা রাখলেই হয়, এটা রাখলেও হবে, এটা রাখলেও হবে, আমি এটা রেখে দিলাম যেহেতু x এর মাধ্যমে চেয়েছে। এবার খ নম্বরে বলছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে দেখো এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, ভূমি জানা থাকবে, লম্ব জানা থাকবে, অতিভুজও জানা থাকবে, কিন্তু এই জানা জিনিসগুলোর মধ্যে একটা x চলক হিসাবে আছে। তো পিথাগোরাসের উপপাদ্য দিয়ে একটা সমীকরণ গঠন করে তো x এর মানটা বের করে নিতে পারবো। দেওয়া আছে ভূমি হলো x, সুতরাং লম্ব হবে 11x/12 মাইনাস 6 সেন্টিমিটার। অতিভুজ, তাহলে অতিভুজ কত বলেছিল? অতিভুজ হলো 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম, 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম, তার মানে 4x/3 তার থেকে 3 সেন্টিমিটার কম, তাই এটা পেয়ে গেলাম। তাহলে দেখো লম্ব জানা, ভূমি জানা, অতিভুজ জানা, এখন পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমি খুব সহজেই x এর মান বের করতে পারবো। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, অনুসারে এটা আমি পুরোটা লিখলাম না, তোমরা পুরোটা লিখবা, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব স্কয়ার প্লাস, সরি ভূমি স্কয়ার আগে লিখছি, 11x/12 মাইনাস 6, এটা হলো লম্ব স্কয়ার, সমান হলো অতিভুজের স্কয়ার 4x/3 মাইনাস 3 তার হোল স্কয়ার। এবার দেখো এটা x স্কয়ার, এটা a, এটা b ধরে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ভাঙিয়ে দিই এখানে। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2 ab প্লাস b স্কয়ার, আর ডান পাশে আবার সূত্র হয় a স্কয়ার মাইনাস 2 ab প্লাস b স্কয়ার, b স্কয়ার কত 3a স্কয়ার। দেখো এটা a, এটা b, a মাইনাস b হোল স্কয়ার কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার।
এবার তাহলে এখানে আসতেছে এক্স স্কোয়ার, এটাকে বর্গ করলে 121 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 144 মাইনাস, দেখো তো 6 দুগুনি 12 আর 12 ক্যান্সেল হবে, তাহলে থাকবে শুধু 11x। 6 এর স্কোয়ার কত 36, এটাকে বর্গ করলে 16 এক্স স্কোয়ার, নিচে হলো 9, এই 3 3 কেটে গেলে মাইনাস 4 দুগুনি কত 8x প্লাস 3 এর স্কোয়ার 9, এটার সাথে এটা গুণ হলে হবে 144 এক্স স্কোয়ার প্লাস 121 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 144। এটা এবার দেখো এটাকে বামে নিয়ে আসি, বুঝো কিন্তু এই দুটা যোগ করে ফেললাম, আর এটাকে বামে নিয়ে আসলে মাইনাস 16 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 9, আর এই মাইনাস 11x এই প্লাস 8x, ডান থেকে যদি মাইনাস চলে আসে তাহলে প্লাস হয়ে যাবে, আর এই প্লাস 36 আর এই 9 এই পাশে নিয়ে আসলে হলো মাইনাস 9। তুমি সরাসরি লসাগু করে আর গুণ করতে পারতে, এটা তোমার ইচ্ছা, আমি নিয়ে আসলাম এক পাশে নিয়ে আসলাম, সাথে একটু কাজ করে রাখছি আর কিছু না। তাই এখানে 144 আর 121 হয় 265 এক্স স্কোয়ার, 265 এক্স স্কোয়ার বাই 144, আর এখানে আসে মাইনাস 16 এক্স স্কোয়ার বাই 9, এটা থেকে এটা বিয়োগ দিলে হয় মাইনাস 3x, আর 36 থেকে 9 গেলে হবে 27 সমান 0। এইবার লসাগু করবো, দেখো এবার লসাগু করবো 144 9, এগুলো লসাগু হবে 144, কারণ 144 কে 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে 144 হলো লসাগু। 144 কে 144 দিয়ে ভাগ দিলে 1 হবে, 1 এর সাথে 265 গুণ করলে 265 এক্স স্কোয়ার। 144 কে 9 দিয়ে ভাগ দিলে হয় 16, 16 এর সাথে 16 গুণ করলে 256, তার মানে মাইনাস 256 এক্স স্কোয়ার। আর এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে পুরাটাই 144 এর সাথে 3 গুণ হয়ে যাবে, 432, সাথে কত আছে এক্স আছে, প্লাস তাহলে 144, তো 144 এর সাথে 27 গুণ হবে, 144 গুণ 27 কত আসতেছে 3 3 8, 3888, এটা সমান তাহলে 0। এবার আড়াআড়ি গুণ করলে 265 থেকে 56 গেলে হয় 9, তাহলে 9x স্কোয়ার মাইনাস 432 এক্স, আর প্লাস 3888, 144 0 এর সাথে গুণ করলে 0 হয়ে যাবে। এবার দেখো সবার থেকে আবার 9 কমন যায়, 9 কমন নিলে এটা এক্স স্কোয়ার মাইনাস 432 হয়েছিল 440x প্লাস 32 ইকুয়াল টু 0। এখন দেখো এই 9 আমি যদি ডানে পাঠাই দিই 0 এর নিচে চলে যাবে, ভাগ হয়ে যাবে, 0/9 কি 0 হবে, তাহলে 0/9 0 হলে মাইনাস 48x প্লাস 432, এখানে আমরা মিডিল টার্ম করব, মিডিল টার্ম করলে 432 48 কে তাহলে আমরা ভাঙাতে পারবো হলো 12 গুণ 36, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 36x মাইনাস 12x প্লাস 432 সমান হলো 0, বা এক্স কমন এক্স মাইনাস 36 মাইনাস 12 কমন নিলে এক্স মাইনাস 36 ইকুয়াল টু 0। দুই জায়গা থেকে এক্স মাইনাস 36 যদি কমন নেই এটার এটার থেকে, তাহলে থাকে এক্স মাইনাস শুধু 12, এক্স মাইনাস 12, এটা সমান 0। তাহলে দুইটা জিনিসের গুণফল যদি 0 হয় আমরা লিখতে পারবো না হয় এটা 0 অথবা এটা 0। যদি এটা 0 লিখি তাহলে এক্স এর মান পাবো হলো 36, আর যদি এটা 0 লিখি তাহলে এক্স এর মান পাবো হলো 12। তাহলে এক্স এর দুইটা মান আসছে, ভূমির মান দুইটা, একটা হলো 36, একটা হলো 12। আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। এখন গ নাম্বার দেখো, এখানে 36 আর 12 আসছে, এটা মনে রাখো 36 12। এখন খেয়াল করো, বলছে ত্রিভুজের ভূমি যদি 12 হয় তাহলে পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। বলো ভূমি দুইটা আসছে, একটা 36 একটা 12, তাহলে আমাকে বলে দিল যে ভূমি তুমি 12 নাও, 36 নিতে পারবে না, তাহলে আমরা লিখতে পারি যে ভূমি 12 সেন্টিমিটার, তাহলে লম্ব কত ছিল, লম্ব ছিল হলো 11/12 গুণ, দেখো 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6, এটা ছিল না 11x, x মানে হলো 12, কারণ ভূমি কিন্তু এখন 12 আমরা পেয়ে গেছি, ডিভাইডেড বাই 12 মাইনাস 6, দেখো x এর জায়গায় শুধু 12 বসিয়েছি, 12 12 কাটা, 11 থেকে 6 গেলে কত হয় 5 সেন্টিমিটার, তাহলে লম্ব পেয়ে গেলাম হলো 5 সেন্টিমিটার। এবার অতিভুজ, অতিভুজ ছিল হলো 4x/3, 4x, x মানে হলো 12 মাইনাস 3, এটা ছিল, তাহলে এটা কাটাকাটি করলে হয় 3 4 12, 4 4 16 বিয়োগ 3 কত 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। তাহলে দেখো তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, এবার পরিসীমা বের করবো। কেন পরিসীমা বের করবো, কারণ আমাকে বলেছে যে ভূমি যদি 12 হয় তাহলে ত্রিভুজের যে পরিসীমা হবে ওই পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তার মানে আমাকে আগে ওই ত্রিভুজটি পরিসীমা বের করতে হবে, তারপর ওই পরিসীমার সমান হলো সমবাহু ত্রিভুজের পরিসীমা।
তাহলে এখন বলো পরিসীমা মানে কি? বাহুগুলোর যোগফল না? বাহুগুলোর যোগফল কত? 12 যোগ 5 যোগ 13 সেন্টিমিটার। তাহলে 12 আর 5 17, 30 সেন্টিমিটার। তাহলে 30 সেন্টিমিটার পাচ্ছি হলো ত্রিভুজটির পরিসীমা। তাহলে প্রশ্ন মতে সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা 30 সেন্টিমিটার। কারণ বলছেই তো যে সমবাহু ত্রিভুজের পরিসীমা এই ত্রিভুজের পরিসীমার সমান হবে। আচ্ছা বলো, সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি? 3a, তিনটা বাহুই তো সমান। তাহলে 3 বাহুর যোগফল যদি এটা হয় তাহলে একটা কত হবে? 3 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে, কারণ তিনটাই তো সমান বাহু, বারবার বলতেছি। তাহলে সমবাহু ত্রিভুজের বাহু এ সমান হলো 30/3 সেন্টিমিটার, মানে 10 সেন্টিমিটার। তা বাহু যদি 10 সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার, মানে বাহু স্কয়ার, 10 এর স্কয়ার বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। এখন এটা হিসাব করো, যা আসে উত্তর 100, 25√3, 25√3 আর কত আসবে? যা 25√3 আমি রেখে দিলাম, তোমরা দশমিকে নিয়ে যাও, দশমিকে হয়তো বইয়ে উত্তর আছে। সরি, বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার তো না, বর্গ সেন্টিমিটার। আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।